প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সমর্থন জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর এখনকার সংবাদে আপনাদের সাথে আছে আমি খায়রুল বাশার। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। জুলাই সনদের আইনি ভিত্তি দিতে গণভোটের পক্ষে বেশিরভাগ রাজনৈতিক দল। অন্তর্বর্তী সরকারকে কমিশনের চূড়ান্ত প্রতিবেদন শীঘ্রই। বাংলাদেশে দ্রুত গণতন্ত্র ফিরে আসুক চায় জাতিসংঘ। মানবাধিকার সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবর্ষণে পাশে থাকার অঙ্গীকার। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সংখ্যা দূর হয়েছে বললেন অর্থ উপদেষ্টা। দেশ পরিচালনায় দ্রুত রাজনৈতিক সরকার প্রয়োজন মন্তব্য। এবং কুষ্টিয়ায় হত্যা মামলায় মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে 3 অভিযোগ। সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে দ্রুতই তদন্ত। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবার নিয়ে যাচ্ছি বিস্তারিত আয়োজনে। জুলাই সনদের আইনি ভিত্তি দিতে গণভোটের পক্ষে বেশিরভাগ রাজনৈতিক দল একমত হয়েছে বলে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। তবে গণভোট কখন হবে আর কোন আইনি ভিত্তি লাগবে সেই প্রক্রিয়া নিয়ে রোববার নানা আলোচনা হলেও চূড়ান্ত হয়নি। তবে জারি হতে পারে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া অধ্যাদেশ। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। জুলাই সনদের আইনি ভিত্তি দিতে রাজনৈতিক দলগুলো একমত হলেও কিভাবে, কোন প্রক্রিয়ায় আইনি ভিত্তি ও এর বাস্তবায়ন তা নিয়ে দীর্ঘ আলোচনাতেও আসেনি ঐকমত্য। তাই রোববার চতুর্থ দিনের মতো আলোচনা। আমরা মনে করি যে যারা 106 এর পক্ষে আছেন তারাও এখানে অ্যাকোমোডেটেড হলেন, আর যারা কনস্টিটিউশন অর্ডার পক্ষে আছেন তারাও অ্যাকোমোডেটেড হলেন। বর্তমান সরকার একটা অধ্যাদেশ জারি করতে পারে, যে অধ্যাদেশের মধ্য দিয়ে একদিকে যেমন জুলাই জাতীয় সনদের পরবর্তী জনপ্রতিনিধিরা আইনি বাধ্যবাধকতায় থাকেন এটা বাস্তবায়নের ক্ষেত্রে। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে একমত হয়েছে দলগুলো। তবে গণভোট কখন হবে তা নিয়ে রয়েছে মতবিরোধ। পুরোপুরিভাবে যেভাবে আমরা ঐকমত্য হয়েছি নোট অফ ডিসেন্ট কিছু কিছু ক্ষেত্রে সেটা বাস্তবায়ন করতে নেক্সট পার্লামেন্টের সমস্ত সংসদ সদস্যগণ বাধ্য থাকবে যদি জনগণ তার পক্ষে রায় দেয়। জাতীয় নির্বাচনের আগেই গণভোট চায় জামাত, আর এনসিপি চায় গণপরিষদ নির্বাচন। আমাদের অবস্থান যদিও আগে সংবিধান আদেশ ছিল, আমরা বলেছি হ্যাঁ, জাতির স্বার্থে দলীয় অবস্থানকে আমরা একটু মডিফাই করেছি, করে আমরা গণভোটের ব্যাপারে একমত হয়েছি। গণভোটটা হবে জুলাই সনদের উপর। 84টা প্রশ্ন 86টা প্রশ্নের উপর কখনোই গণভোট হয় না। জুলাই সনদ জনগণ অ্যাপ্রুভ করছে কিনা এটার উপর গণভোট হবে, হ্যাঁ বা না। শিগগিরই সরকারের কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট প্রস্তাব পাঠাতে পারবে বলে ঐকমত্য কমিশনের প্রত্যাশা। জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের জন্য জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা, তাদের সম্মতির জন্য একটি গণভোট অনুষ্ঠানের ব্যাপারে সকল রাজনৈতিক দলই একমত হয়েছেন। এর আগে রোববার সকালে কমিশনের সদস্যদের বৈঠকে সবার কাছে গ্রহণযোগ্য একটি দলিল তৈরির তাগিদ দেন ঐকমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। বর্ষিয়ান রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের শারীরিক অবস্থা ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক। শনিবার রাতে সাবেক এই সংসদ সদস্যের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে পরিবারের পক্ষ থেকে তিনি জীবিত আছেন বলে নিশ্চিত করা হয়। শারীরিক নানা জটিলতা নিয়ে গত 27 সেপ্টেম্বর থেকে স্কয়ার হাসপাতালে সিসিইউতে ভর্তি আছেন তিনি। স্ট্রোকের কারণে তার শরীরের একাংশ প্যারালাইজড হয়ে গেছে। ডাকসুর সাবেক ভিপি ও ভোলা 1 আসনের সাবেক এই সংসদ সদস্যের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তার মৃত্যু নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান জানিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তোফায়েল আহমেদের পরিবারের সদস্যরা। শারীরিক অবস্থার অবনতি হয় এমেরিটাস অধ্যাপক ও সাহিত্যিক সৈয়দ মঞ্জুরুল ইসলামকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। রাজধানীর ল্যাবএইড হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে অধ্যাপক মঞ্জুরুল ইসলামের জীবন এখনও সংকটাপন্ন অবস্থায়। শুক্রবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হলে তাকে ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়। পরে তার হার্টে অস্ত্রোপচার করে 2টি রিং পরানো হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে বহুমুখী স্বাস্থ্য জটিলতায় অধ্যাপক মঞ্জুরুল ইসলামের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রোববার সন্ধ্যায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।
ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস জানিয়েছেন, ফেব্রুয়ারিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের সহযোগিতা করবে জাতিসংঘ। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিবের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে গোয়েন লুইস রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রশংসা করে বলেন, জাতিসংঘ সবসময় বাংলাদেশের মানুষের পাশে থাকবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, জাতিসংঘ চায় বাংলাদেশে দ্রুত গণতন্ত্র ফিরে আসুক। রাহুল রায়ের রিপোর্ট। সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস সহ জাতিসংঘের প্রতিনিধি দল। বিদায়ী সাক্ষাৎ শেষে গোয়েন লুইস বলেন, জাতিসংঘ সবসময় বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী হয়েই থাকবে। Very important moment now in the lead up to the elections in February. As the UN, we're doing what we can to support the Election Commission. খুবই গুরুত্বপূর্ণ সময় যাচ্ছে বাংলাদেশের। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে আমরা নির্বাচন কমিশনকে সাহায্য করব। রোহিঙ্গাদের মানবাধিকার, বিশেষ করে তাদের পুনর্বাসন খুবই চ্যালেঞ্জিং। জাতিসংঘ সব সময় বাংলাদেশের মানুষের পাশে থাকবে। The UN continues to stand in solidarity with the Bangladeshi people. বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, দেশের মানবাধিকার, রোহিঙ্গা প্রত্যাবর্তন ও আগামী জাতীয় নির্বাচন নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। আমরা মনে করি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য আজকে সকলে মিলে কাজ করতে হবে এবং সবচেয়ে বড় চাহিদা হচ্ছে এই জনগণের এই মুহূর্তে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে গেলে একটা খুব সহসা একটা নির্বাচনের মাধ্যমে সে কাজটা আমাদেরকে করতে হবে। এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের আলোচনা চলছে, এটাকে কিভাবে সফলভাবে আমরা সমাপ্তি করতে পারি সেটা আলোচনা হয়েছে রোহিঙ্গার বিষয়টা, রোহিঙ্গা প্রত্যাবর্তন। পরে আমরা বিএনপি পরিবারের এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কথা বলেন ছাত্র রাজনীতি নিয়ে। 15-16 বছর ধরে আপনার জ্ঞান চর্চা, বিজ্ঞান চর্চা এর কোনো অবকাশ ছিল না বলেই আজকে মাস্তান তৈরি হচ্ছে, আজকে গুন্ডা তৈরি হচ্ছে। ছাত্র নামধারীদের দিয়ে কিভাবে মিছিল ভাঙানো যায়, কিভাবে মিটিং ভাঙানো যায়, এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছিল তা দূর হয়েছে। জামাত ইসলামী এবং তরুণদের নতুন রাজনৈতিক দল এনসিপি ফেব্রুয়ারি নির্বাচনে আসবে বলে জানিয়েছেন তিনি। চ্যানেল আইকে উপদেষ্টা আরও বলেন, দেশ পরিচালনায় দ্রুত রাজনৈতিক সরকার দরকার। রফিকুল বাশারের রিপোর্ট। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে অন্তর্বর্তী সরকার প্রধান ঘোষণা দিলেও তা নিয়ে জনমনে আছে নানা শঙ্কা। বর্তমান ব্যবস্থায় ফেব্রুয়ারিতে নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছে বিএনপি। তবে পিআর পদ্ধতি ও নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে জামাত ও এনসিপি। তাই ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে শঙ্কা, সেই শঙ্কা দূর হয়েছে বলে জানালেন অর্থ উপদেষ্টা। সে কিছুটা ছিল, এখন তো ইলেকশন নিয়ে কিন্তু কোনো আর ইসা নাই। ওই যে পিআরআই বলছে তাই পিআরআই হয়তো আপার হাউসে হইতে পারতো, কিন্তু এখন আপার হাউসটা এখন তো এই সমস্ত করা ডিফিকাল্ট হবে। লোয়ার হাউসে পিআরআই তো বিএনপিও রাজি হবে না অন্য, আর আপার হাউসে বিএনপি মোটামুটি করতে পারে। অনেকটা ইন্ডিয়ান রাজ্যসভা যেমন আপার হাউসে আছে সিলেক্টেড লোকজন, অতএব সেই দিকে এখন দ্বিধা নাই, নির্বাচন করতে চায়। এবং জামাত ইসলামের নির্বাচন, ছাত্ররা এখন নির্বাচন করতে চায়। এবং নির্বাচন না হলে আসলে কিন্তু এই যে আমাদের উপর ডিপেন্ডেন্ট বা আমাদের এই আর কত কার আমাদের গালিগালাজ শুনে আমরা অনেকটা দুর্গটা রক্ষা করার মতো, তাই না? আমরা দুর্গটাকে রক্ষা কোনো ধস না নামে। অর্থ উপদেষ্টা বলেন, নির্বাচনের সব প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। কমিশনের চাহিদা মতো নির্বাচনের সময়ের নিরাপত্তা ও কারিগরি সহায়তায় কাজ চলছে। প্রিপারেশন কিন্তু মোটামুটি ইলেকশন কমিশন কিন্তু কোয়াইট অ্যাক্টিভ। তারা যা একটা এক্সারসাইজ করে, দু একটা ডেলিমিটেশনের এই ভাঙ্গা, তারপর রংপুর না কোথাও, ওগুলো ওরা সলভ করে দুটো ভাগ করেছে, আবার হয়তো ওরা ইসে করবে। আর এমনি টেকনিক্যাল ইস্যুটা আইন শৃঙ্খলা তো ঠিক হবে, মোটামুটি আইন শৃঙ্খলার ব্যাপারে যথেষ্ট, কারণ এখানে আর্মির একটা মেজর রোল। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে আশা অর্থ উপদেষ্টা। তোমরা এটা ইসে করো। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। নির্বাচনকে সামনে রেখে কূটনৈতিক তৎপরতাও চালাচ্ছে জামাত ইসলামী। গত এক মাসে 20টিরও বেশি কূটনৈতিক বৈঠক করেছে তারা।
জামাতের নেতারা একে বড় সফলতা দাবি করলেও বিশ্লেষকরা বলছেন এসব বৈঠক রাজনীতিতে তেমন কোনো প্রভাব ফেলবে না। বিস্তারিত তাফহিমুল ইসলামের রিপোর্টে। 5 আগস্টের পট পরিবর্তনের পর ঢাকার কূটনীতিক অঙ্গনে আগের চেয়ে বেশি যোগাযোগ শুরু করে জামায়াতে ইসলামী। বৈঠক করে মার্কিন যুক্তরাষ্ট্র, পাকিস্তান, চীন, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, রাশিয়া সহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলোর কূটনীতিকদের সঙ্গে। পাশাপাশি জামায়াতের আমির সফর করেন চীন, যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশে। এসব কূটনীতিক বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন, বিনিয়োগ, আন্তর্জাতিক সম্পর্ক, দ্বিপাক্ষিক বাণিজ্য, অর্থনৈতিক সম্পর্ক, ক্ষমতায় গেলে নারীর অধিকার, গার্মেন্টসে নারীদের চাকরি, সংখ্যালঘুদের অধিকার সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এজেন্ডা হিসাবে আলোচনায় উঠে আসে। এমবাসিগুলিতে আমাদের যাওয়ার সুযোগ আমাদের সরকারে দিচ্ছে, এখন সেই বিউজ আমরা করতে পারতেছি। আর নির্বাচন যেহেতু আছে, নির্বাচনটা সবাই চাচ্ছে এবং 14, 18, 24 যেহেতু হয় নাই, একটি অন্তর্বর্তীমূলক নির্বাচন যেহেতু সবাই গ্রহণযোগ্য, সেই জন্য অথবা অনেকের বিভিন্ন ধরনের ব্যাখ্যা জানার বিষয় থাকে, সেজন্য আসে, কথা বলে। নির্বাচন সামনে রেখে এসব বৈঠক হয়েছে এমন কথা অস্বীকার করে জামাত নেতারা একে দাবি করতে চান রাজনৈতিক সফলতা হিসাবে। দীর্ঘদিন আমাদের সাথে তাদের এই ব্যাপারে কোনো কাউন্সিলিং হয় নাই। আমার মনে হয় যে এই কারণে একটু বেশি মনে হচ্ছে। আর এটা নিঃসন্দেহে জামাতের একটা দলীয় অবস্থান বা জামাতের রাজনৈতিক অবস্থান, এটা একটা শক্তিমত্তারও পরিচয়তে কোনো সন্দেহ নাই। জামাত তার অবস্থানকে তুলে ধরতে পেরেছে এবং এই সমস্ত কূটনৈতিক মিশনের যারা আসছেন তারা আমাদের দৃষ্টিতে স্যাটিসফাইড হয়ে যাচ্ছে। জামাতের এসব বৈঠক আগামী নির্বাচন এবং রাজনীতিতে কি প্রভাব ফেলতে পারে এমন প্রশ্ন ছিল বিশ্লেষকদের কাছে। যদি জামাত ইসলাম ক্ষমতায় চলে আসে তাহলে অবশ্যই জামাত ইসলামের সাথে ডিল করতে হবে, আগে ভাগে তারা জেনে নিতে চাই এবং সম্পর্কটা স্ট্যাটিস্টিক্যালি এগিয়ে নিতে চাই, তার কারণে তারা জামাতের কাছে আসছে। এখন বাংলাদেশের রাজনীতির যে অবস্থা, যত জটিলতা ধারণ করেছে, আন্তর্জাতিক কোনো মহল এই মুহূর্তে রাজনীতিতে কোনো ধরনের ইন্টারভেনশন করতে যাবে না, কারণ রাজনীতি এখন স্থির না। এখন কোনো ধরনের হস্তক্ষেপ, কোনো ধরনের নাড়াচাড়া করতে গেলেই কার উপর দিয়ে যে এর ক্ষতিটা বয়ে যাবে কেউ নিশ্চিত না। বিশেষজ্ঞরা বলছেন সব দেশের স্বার্থেই সম্পর্ক থাকতে হবে, কিন্তু রাজনীতি হতে হবে বাংলাদেশ কেন্দ্রিক। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেঙ্গলি। রাজধানী বসুন্ধরায় আমিরের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ হয়। বৈঠকটি অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে হয়েছে বলে জানিয়েছে জামায়াতে ইসলামী। বৈঠকে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ও সুইজারল্যান্ডের বিনিয়োগ এবং আন্তর্জাতিক সম্পর্ক সহ স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। ভবিষ্যতে বাংলাদেশের প্রতি সুইজারল্যান্ডের দৃঢ় সমর্থন থাকবে বলে জানান রাষ্ট্রদূত। বাংলাদেশে ভবিষ্যতে সুইজারল্যান্ডের বিনিয়োগ আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি। প্রবারণা পূর্ণিমা উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বৌদ্ধ ধর্মীয় নেতারা। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা। এ সময় বৌদ্ধ ধর্মীয় নেতারা প্রবারণা পূর্ণিমার তাৎপর্য বর্ণনা করে প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা অভিনন্দন জানান। তারা প্রধান উপদেষ্টাকে বিহার পরিদর্শনেরও আমন্ত্রণ জানান। বৌদ্ধ ধর্মীয় নেতারা বলেন, অন্তর্বর্তী সরকারের অবহিত করার পর 10 দিনের মধ্যে শ্মশানের জন্য স্থান বরাদ্দ দেয়া হয়েছে, এটা ইতিহাসে অনন্য। বৈঠকে এবছর কঠিন চিবরদান উদযাপনের প্রস্তুতি সম্পর্কেও প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের অধ্যক্ষ বুদ্ধপ্রিয় মহাথেরো, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দ প্রিয় সহ অন্যরা। এছাড়া ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ হোসেন ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা উপস্থিত ছিলেন। কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়া হবে কিনা এ বিষয়ে আগামীকাল আদেশ দেবেন ট্রাইব্যুনাল 2। এর আগে আসামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে 3টি অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। তারা জানান, আসামি মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধে ঊর্ধ্বতন নেতৃত্বের দায় আনা হয়েছে। এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, অপরাধী সংগঠন হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে শীঘ্রই তদন্ত শুরু হবে। ইতোপূর্বে রাজনৈতিক দল এনডিএম এর দাখিল করা অভিযোগ যাচাই বাছাই করছে তদন্ত সংস্থা। এছাড়া সিরাজগঞ্জে 3 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য ডক্টর জান্নাতারা হেনরি, আওয়ামী লীগ নেতা শামীম তালুকদার ও আবু মুসাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1।
জুলাই আগস্টে আন্দোলনে রাজধানীর চাংখারপুলে আনাজ সহ 6 জনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মানবতা বিরোধী অপরাধের মামলায় 9ম দিনের মতো সাক্ষ্য গ্রহণ হয়েছে ট্রাইব্যুনাল 1-এ। অপরাধ আমলে গ্রহণের জন্য প্রসিকিউশনের পক্ষ থেকে প্রেয়ার করা হয়েছে। আদালত আগামীকালকে এটার উপরে আদেশ দেবেন বলে জানিয়েছেন। এই ফর্মাল চার্জে আমরা মাহবুবুল আলম হানিফের ব্যাপারে কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগে নিয়ে আসছি। দল হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসাবে তাকে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্তের কাজটা আমরা শুরু করতে যাচ্ছি। সেটা যদি পুরো দমে শুরু হয় তখন আমরা বলতে পারবো আপনাদেরকে যে আওয়ামী লীগের বিচারের মুখোমুখি হওয়ার ব্যাপারটা কতদূর আছে। দুর্গাপূজায় অসুরের মুখে দাড়ি লাগিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার চেষ্টা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি বৈঠক শেষে উপদেষ্টা আরও বলেন, এতে প্রতিবেশী দেশ এবং ফ্যাসিস্ট ও কিছু ফ্যাসিস্ট বুদ্ধিজীবীরও ইন্ধন ছিল, কিন্তু তারা সফল হয়নি। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশের বিভিন্ন স্থানে 793টি মণ্ডপে অসুরের মুখে দাড়ি দেওয়া হয়েছে বলেও জানান তিনি। খাগড়াছড়িতে যে ধর্ষণের অভিযোগ ছিল, মেডিকেল রিপোর্টে সে আলামত পাওয়া যায়নি বলেও জানান উপদেষ্টা। ধর্ষণের অভিযোগ তুলে পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করা এবং শারদীয় দুর্গাপূজার মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্তে পেছনে ফ্যাসিস্টদের দোসরদের মদত রয়েছে, যা ইতিমধ্যে প্রতিমান হয়েছে। একটি পার্শ্ববর্তী দেশ দুর্গাপূজার প্রতিমা তৈরি করার সময় আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে যেভাবে নিন্দনীয়ভাবে উপস্থাপন সংবাদ পাওয়া গেছে এবং অসুরের মুখে দাড়ি দেওয়ার কাজটির মধ্যে তারই যোগসূত্র দেখা যাচ্ছে। হৃদয়ে বাংলাদেশ, প্রবাসী বাংলাদেশ স্লোগানে জাঁকজমকপূর্ণ উৎসবমুখর পরিবেশে কাতারের রাজধানী দোহায় চ্যানেল আইয়ের 27তম জন্মোৎসব উদযাপিত হয়েছে। এই আনন্দ অনুষ্ঠানের আয়োজক চ্যানেল আই দর্শক ফোরাম এবং প্রকৃতি ও জীবন ক্লাব কাতার। মধ্যপ্রাচ্য প্রতিনিধি মেহেদী হাসানের তথ্য ও ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন যাযাবর মিন্টু। কাতারে শুক্রবার সন্ধ্যায় বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে চ্যানেল আইয়ের 27তম জন্মদিন। এই উদযাপনে আনন্দিত আয়োজকরা। অতীতে কাতারে চ্যানেলে অনেক প্রোগ্রাম করেছে, আমরা আশা রাখছি ভবিষ্যতে আরো সুন্দর পরিবেশ এবং নতুনত্ব এনে সুন্দর পরিবেশনে আমাদের প্রোগ্রাম উপহার দেবেন। অনুষ্ঠানের প্রধান অতিথি কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ, মানসম্মত অনুষ্ঠান সহ নানা পরিবেশনা চ্যানেল আই বিশ্বের কোটি দর্শকের হৃদয় মন জয় করেছে। চ্যানেল আই শুধু যে একটি টেলিভিশন চ্যানেল তা কিন্তু নয়, এটি একটি বাংলাদেশের একটি সংস্কৃতিকে ধারণ করে, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে। চ্যানেল আইয়ের প্রকৃতি বিষয়ক প্রোগ্রাম এবং তৃতীয় মাত্রা এবং চ্যানেল আই তোমাকেই খুঁজছে এবং আজকের সংবাদপত্র ইত্যাদি যে প্রোগ্রামগুলো রয়েছে সেগুলো অত্যন্ত দর্শকের কাছে খুবই অত্যন্ত গ্রহণযোগ্য অনুষ্ঠান। আগত দর্শনার্থীরা চ্যানেল আইয়ের জন্মদিনে জানিয়েছেন তাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা। 26 বছর শেষে 27 বছরে পদার্পণ করায় চ্যানেল আইকে তার এই জন্মদিনে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা কাতার প্রবাসী সকল প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে। চ্যানেল আই অতীতে যেরকম জীববৈচিত্র্য নিয়ে, বিশেষ করে প্রকৃতির একেবারে মানুষের দ্বার প্রান্ত থেকে সেই গ্রামের যে একেবারে প্রান্তিক জনগোষ্ঠী পর্যন্ত চ্যানেলে পৌঁছে গিয়েছে, এই ধারাবাহিকতা চ্যানেল আই অব্যাহত রাখবে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মেহেদী হাসান ও আকবর হোসেন বাচ্চু। যাযাবর মিন্টু, চ্যানেল আই। বিগত সরকারের আমলে তৈরি হওয়া রামপাল প্রকল্প এবং সুন্দরবনের পাশে পাওয়ার প্ল্যান্ট সবই জনগণের মতামত ছাড়াই হয়েছে বলে মন্তব্য করেছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানীর একটি হোটেলে আঞ্চলিক অবকাঠামো জোট সম্মেলনে তিনি এসব কথা বলেন। পরিবেশ উপদেষ্টা বলেন, গত 1 দশকের ঋণ, মুদ্রাস্ফীতি এবং ভুল বিনিয়োগ জনগণের কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছিল। জনগণের সঙ্গে আলোচনা ছাড়াই বিদেশি বিনিয়োগ আসায় দেশের নিরাপত্তা, পরিবেশ, বন সবকিছুই অনিশ্চয়তার মধ্যে পড়েছে বলেও দাবি করেন তিনি। অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন। But we have to prepare our systems, our institutions accordingly, and that will take time. It's a serious transformational agenda. I mean, how do you organize the communities? How do communities talk to the government? I know Mehdi was getting really impatient, not seeing the interim government setting a high target for renewable energy. We know the realities we are operating in. You already
have investments that have been made. You can't undo things overnight. This is the transformational agenda. চট্টগ্রাম শহরে অনুমতিবিহীন পোস্টার, ব্যানার, ফেস্টুন ও সাইনবোর্ড উচ্ছেদে মাঠে নেমেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। কাজী দেউড়ির মোড়, চেরাগি পাহাড়, জামাল খান, অন্দরকিল্লা, ট্যারি বাজার, লাল দিঘি, চকবাজার সহ গুরুত্বপূর্ণ এলাকায় বেআইনি পোস্টার, ব্যানার, সাইনবোর্ড উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় নগরবাসীর উদ্দেশ্যে মেয়র বলেন, ভবিষ্যতে অনুমতি ছাড়া কোনো পোস্টার, ব্যানার বা সাইনবোর্ড টানানো হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে আরও অংশ নেন প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা ক্যাপ্টেন এখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, উপপ্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা প্রণব কুমার শর্মা, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মোহাম্মদ শরফুল ইসলাম মাহি সহ অন্যরা। সবাইকে সচেতন করতে যে শহরটা আমাদের নিজেদেরকে ভাবতে হবে। কয়েকটা প্রতিষ্ঠান আমি তাদেরকে বলতে চাই, এখানে মাসুম ক্লথ স্টোর, খাজানা, তারা যে পরিমাণ ব্যানার সাইনবোর্ড এখানে দিয়েছে উইদাউট এনি সর্টস অফ পারমিশন, তাহলে আমরা যেটা মনে করি তারা অত্যন্ত অবৈধ কাজগুলো করছে এবং তারা অন্যদেরকে উৎসাহিত করছে। আমরা মৌখিকভাবে সতর্ক করছি, পরবর্তীতে পানিশমেন্টের আওতায় আসতে হবে। চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর এলাকায় ইয়াসিন ও রোকন বাহিনীর মধ্যে সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে এখন টেলিভিশনে চট্টগ্রাম ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি হোসেন জিয়াদ, ক্যামেরা পার্সন মোহাম্মদ পারভেজ ও ড্রাইভারের উপর সশস্ত্র হামলার ঘটনা ঘটে। সে সময় টেলিভিশনে ক্যামেরা, গাড়ি ও লাইভ ইনস্ট্রুমেন্ট ভাঙচুর এবং টাকা পয়সা ও কার্ড ছিনতাই করে নিয়ে যাওয়া হয়। আহতদের আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন হাসপাতালে ছুটে যান। দোষীদের কঠোর শাস্তির দাবি করেন তিনি। সেখানে একটি গণপিটুনির ঘটনা ঘটে, একজন নিহত হয়। আমরা সকালে সেই ঘটনার ফলো আপ সংবাদ সংগ্রহে যাই। ছিল্লুপুর এলাকায় যাওয়ার পরেই অতর্কিতভাবে আক্রমণ শুরু হয়। স্পষ্ট বলতে চাই, আমরা একটা সেফ সিটির কথা বারবার বলছি, নিরাপদ নগরী। সেখানে সন্ত্রাসীদের কোনো স্থান হতে পারে না। আমি অনতিবিলম্বে প্রশাসনকে দাবি জানাচ্ছি, তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির বিধান। এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে গাজায় বিমান এবং স্থল হামলা চালাচ্ছে ইসরায়েল। রোববার সকাল পর্যন্ত 24 ঘন্টা ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে 70 ফিলিস্তিনি। গাজায় যুদ্ধ বন্ধ এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তির ব্যাপারে আলোচনার জন্য মিশর গেছেন মার্কিন প্রেসিডেন্টের 2 প্রতিনিধি। ইসরায়েলের হাতে আটক সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। ভূমি সারথী রিপোর্ট। গাজায় হামলা বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানেও সাড়া দিচ্ছে না ইসরায়েল। 2 বছর ধরে চলা যুদ্ধে ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজায় প্রাণের স্পন্দন থামিয়ে দিতে বিমান থেকে বোমা হামলার পাশাপাশি স্থল অভিযানও চালাচ্ছে ইসরায়েল। হামাস বলছে, বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সামরিক অভিযান কমানোর বিষয়ে নেতানিয়াহু সরকারের দাবি মিথ্যা প্রমাণ করেছে এই রক্তক্ষয়ী হামলা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন, তার আশা শিগগিরই ইসরায়েলি জিম্মিরা মুক্তি পাবে। হামাসকে নিরস্ত্র করার ঘোষণা দিয়ে তিনি বলেন, সহজ এবং কঠিন যে কোনো উপায়েই এটা করা হবে। গাজায় যুদ্ধবিরতি কার্যকর এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তিসহ 20 দফা পরিকল্পনা বাস্তবায়নে 2 পক্ষের সঙ্গে আলোচনার জন্য মিশর গেছেন ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনার এবং স্টিভ উইটকফ। রবি এবং সোমবার কুয়েতে হামাস এবং ইসরায়েলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন তারা। গাজা অভিমুখে ত্রাণবাহী জাহাজবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক সুইডিশ অধিকার কর্মী গ্রেট থুনবার্গের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে ইসরায়েল বাহিনীর বিরুদ্ধে। ইসরায়েলের বন্দিদশা থেকে মুক্ত হয়ে ফেরার পর এই অভিযোগ করেন ওই নৌবহরে থাকা কয়েকজন কর্মী। তারা জানান, বন্দীদের হাত পা বেঁধে ঘণ্টার পর ঘণ্টা হাঁটু গেড়ে বসিয়ে রাখা হয়। ভূমি সারথী, চ্যানেল আই। এবারে আইসক্রিন সাংস্কৃতিক সংবাদ।
উৎসবমুখর পরিবেশে নিউ ইয়র্কে টাইম স্কোয়ারে হয়েছে প্রবাসী সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ দুর্গাপূজা। প্রবাসী বাংলাদেশি ও ভারতীয় বাঙালিদের মিলন মেলায় এই আয়োজন পরিণত হয় ঐক্যের মহোৎসবে। এবারে কৃষি সংবাদ। বগুড়ায় নকল কীটনাশক স্প্রে করায় কয়েক একর জমির সবজি গাছে পচন ধরে ব্যাপক ক্ষতির অভিযোগ উঠেছে। কৃষি বিভাগ বলছে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। বগুড়া থেকে রৌফস জালালের তথ্যচিত্রে আল মুকসিদের রিপোর্ট। বগুড়া শাহজাহানপুর উপজেলার ডেমাজানি গ্রামের স্থানীয় একটি দোকান থেকে নকল কীটনাশক কিনে জমিতে স্প্রে করার ফলে ফসলি জমির সবজি, আগাম ফুলকপি, করলা, সিম গাছে পচন ধরে ক্ষতি হয়েছে বলে অভিযোগ কৃষকের। জিয়াউর রহমান জিয়ার পরামর্শে আর ওই কোম্পানির লোকের পরামর্শে একটা আমাদের সুইট গ্রুপের ওষুধ দেয় পচনের, আমরা সেই ওষুধ নিয়ে এসে করলা এবং এই কপিতে ফুলকপিতে দেই। দেওয়ার পরে 2 থেকে 3 দিন পরে আমরা বৃহৎ জমিতে এসে দেখি মনে করেন যে কপির গাছ আর ওই ঘাস সহ মনে করেন যে মাটির সাথে মনে করেন ঝরে পড়ে যাচ্ছে। 100 গ্রাম দিয়ে এখন 3 দিন পরে থেকে গোড়ার থেকে কালো মাথা পুনতে উঠে গেছে। এই ঘটনায় ভুক্তভোগী কৃষক ফসলের ক্ষতিপূরণ ও শাস্তি দাবি করে উপজেলা কৃষি অফিসের নিকট লিখিত অভিযোগ করেছেন। সুইট অ্যাগ্রোভেট কোম্পানির সুইট নেটের ছত্রাকনাশক স্প্রে করার পরে কয়েকজন চাষির করলা, ফুলকপি, লাউয়ের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কৃষকরা আমাকে লিখিত অভিযোগ দিয়েছে। আমরা সরেজমিনে জমি পরিদর্শন করেছি। পরিদর্শন শেষে আমরা কোম্পানিকে অবহিত করেছি এবং আমরা এই সুইট নেট এই ছত্রাকনাশকটি ল্যাবরেটরিতে পাঠিয়েছি। ফলাফলের ভিত্তিতে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে। কৃষি বিভাগের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজন বলে মনে করেন স্থানীয় কৃষিজীবীরা। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে ময়মনসিংহে বৃক্ষরোপণ ও বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের পাশাপাশি সবুজায়নে এগিয়ে এসেছে বন বিভাগ, আধুনিক নার্সারি অ্যান্ড হর্টিকালচার ফার্ম। এমন উদ্যোগের প্রশংসা করে বৃক্ষরোপণের পাশাপাশি পরিচর্যায় গুরুত্ব আরোপ করেন বিশিষ্টজনেরা। শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। মধুপুর ও ভাওয়ালগড় সহ বৈচিত্র্যময় ভূপ্রকৃতির সমৃদ্ধ ইতিহাস ময়মনসিংহের। যুগের পর যুগ বনভূমি দখল ও নির্বিচারে প্রকৃতি ধ্বংসে বিপন্ন বাস্তুতন্ত্র। এই জনপদের পরিবেশ প্রতিবেশ পুনরুদ্ধারে বাংলালিংককে সঙ্গে নিয়ে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়ন। কচি হাতে দেশীয় গাছের চারা আর চোখে মুখে পরিবেশ রক্ষার প্রত্যয়। মানুষের জীবনে গাছের প্রয়োজনীয়তা অপরিসীম, তাই আমরা বেশি বেশি গাছ লাগাবো। গাছ আমাদেরকে ছায়া দেয়, অক্সিজেন দেয়, খাদ্য দেয়। আমরা সকলে মিলে রোহিত বৃক্ষের যত্ন নিব। গাছ আমাদের পরম বন্ধু। থেকে আমরা যে ফলমূল পেয়ে থাকি সেগুলো আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। নিজে গাছ লাগাবো, প্রত্যেকটা শিক্ষার্থীকে বলবো তোমরা কমপক্ষে একটি করে গাছ লাগাও। গাছ প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য, যা জীবের জন্য অপরিহার্য, যাতে প্রাণী বেঁচে থাকে। পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য বেশি বেশি করে গাছ লাগানো প্রয়োজন। এই শহরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন জায়গায় আমরা বৃক্ষরোপণ করছি। সবুজের সুফলা দেশটি আরো সুন্দর সবুজ হবে। আপনাদের উদ্যোগটি মহান, সেজন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। এই চারা থেকে সে ছায়া পাবে, সে অক্সিজেন পাবে, ফুল পাবে, ফল পাবে, মানুষের মানসিক প্রশান্তি পাবে, আলটিমেটলি দেশের জলবায়ু পরিবর্তন রোধে এটা সহায়ক হবে। ভবিষ্যতে নিরাপদ আবাস নিশ্চিতে সবাইকে বৃক্ষরোপণ ও পরবর্তী পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান সচেতন মহলের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। সৌদি আরবের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক উন্নয়নে যাত্রা শুরু হলো নতুন আরেকটি চেম্বারের। সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন সৌদি আরব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি SABCCI নেতারা।
লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি আশরাফুল হক চৌধুরী বলেন, স্বাধীনতার এত বছর পরও ভ্রাতৃপ্রতিম দেশটির সঙ্গে কোনো চেম্বার না থাকায় দুই দেশের ব্যবসায়ীদের আন্তঃযোগাযোগ সীমিত ছিল। দুই দেশের উদ্যোক্তাদের অংশগ্রহণে সোমবার থেকে 3 দিনের আনুষ্ঠানিকতার কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে। 20 জনের সৌদি প্রতিনিধি দলের অনেকেই রোববার ঢাকায় পৌঁছেছেন। মঙ্গলবার বিজনেস সামিটের মাধ্যমে কার্যক্রম শুরু হবে বলে জানান চেম্বার সভাপতি। 7 অক্টোবর সন্ধ্যা 7টায় সৌদি আরব বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ SABCCI এর শুভ উদ্বোধন। বিদেশি উদ্যোক্তারা এখন সৌদি আরবে বিভিন্ন সেক্টরে ডাইরেক্ট ইনভেস্ট এবং মালিক হিসেবে ব্যবসা পরিচালনা করতে পারছেন। এই কারণে আমার মনে হয় আমাদের এই সামিটটা খুব টাইমলি। বাংলাদেশ থেকে বহির্বিশ্বে নার্স রপ্তানি করার সুযোগ দেখতে পাচ্ছি এবং সৌদি আরব একটা মোক্ষম জায়গা, সেখানটায় আমরা এই কাজটা করতে যাচ্ছি। আমরা FDI নিয়ে আসতে পারি যদি আমরা প্রপার পলিসি করি, এই পলিসিতে কনসিস্টেন্সি থাকে এবং আমরা ইনভেস্টরকে যদি আমরা সেভাবে আমরা ফ্যাসিলিটেট করতে পারি। সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে রোববার থেকে নজরদারি শুরু করেছে পরিবেশ মন্ত্রণালয়। এই নজরদারি চলবে আগামী 31 ডিসেম্বর পর্যন্ত। 1 জানুয়ারি থেকে সচিবালয়ে একবার ব্যবহার্য সব ধরনের প্লাস্টিক ব্যবহার পুরোপুরি বন্ধ থাকবে। সচিবালয়ের সাংবাদিকদের এসব তথ্য জানিয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন, সরকারি অফিসগুলো যেন একবার ব্যবহার্য প্লাস্টিক থেকে সরে আসে সে যাত্রা সচিবালয় থেকে শুরু হলো। এরই মধ্যে সব মন্ত্রণালয়ে এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি। আজকে থেকে নিয়ে শুরু করে 31 ডিসেম্বর পর্যন্ত আমরা নজরদারিটা করব। আশা করি 1 জানুয়ারি থেকে সচিবালয় সম্পূর্ণভাবে একবার ব্যবহার্য প্লাস্টিক মুক্ত হবে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়া মুনা সেন্টারে পরিচালিত হলিউড মসজিদে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ থেকে আসা শায়খ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। আরও বক্তৃতা করেন মুনার ন্যাশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর আনিসুর রহমান কাজী, শামীম সাইদি ও হলিউড মসজিদের সহসভাপতি আশরাফ হোসেন আকবর। সভাপতিত্ব করেন হলিউড মসজিদের প্রেসিডেন্ট আব্দুল মান্নান। রাশিয়ার সোচিতে 4th ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড পদক জয়ীদের বিশ্ব সাহিত্য কেন্দ্রে সংবর্ধনা দেওয়া হয়েছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো স্বর্ণপদক সহ মোট 4টি পদক ও একটি অনারারি মেনশন অর্জন করেছে বাংলাদেশের শিক্ষার্থীরা। বাংলাদেশের অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন BAA এর আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ দলের হয়ে স্বর্ণপদক পেয়েছেন যশোর পুলিশ লাইন্স সেকেন্ডারি স্কুলের 10ম শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ মকদুম আমিন ফাহিম। রৌপ্য পদক পেয়েছেন ঢাকার হেড ইন্টারন্যাশনাল স্কুলের A লেভেলের শিক্ষার্থী সপ্তর্ষি রহমান এবং আদমজী ক্যান্টনমেন্ট কলেজের 12শ শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ রাদিত রায়ান। অনারেবল মেনশন অর্জন করেছে খুলনার সাউথ হেরাল্ড ইংলিশ স্কুলের 9ম শ্রেণীর শিক্ষার্থী সায়ন্তন রায়। প্রতিযোগিতায় 20টি দেশের 90 জন প্রতিযোগীর মধ্যে বাংলাদেশ থেকে 6 সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। সার টিলার নিয়োগ ও বিতরণ সংক্রান্ত নীতিমালা বহাল চায় বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন। 2009 সালে সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা বহাল না রাখলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অ্যাসোসিয়েশনের নেতারা। রোববার রাজধানী পুরানা পল্টনের সংগঠনের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় নতুন নীতিমালা থেকে বের হয়ে আসতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। সার নিয়ে বিদ্যমান সংকটের কথা তুলে ধরে সরকার ডিলারদের মতামতের বাইরে যেতে চাইলে প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়ার কথা বলেন নেতারা। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওনারা যদি সঠিকভাবে বরাদ্দ দেয়, আমার বিশ্বাস সারা বাংলাদেশের কোথাও সারের কোনো সংকট হবে বা ডিলার প্রয়োজন হবে বলে মনে করি না। সরকার যদি আমাদের বিপক্ষে অবস্থান নেয়, আমরা কি পদক্ষেপ নেব সেটা বলবো না, তবে আমরা কঠোর পদক্ষেপ নেব যেটা এই সরকার সামলাতে পারবে না। দর্শক, এর সাথে সংবাদের শেষ ভাগে আমরা যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম আরো একবার জানিয়ে দিচ্ছি। জুলাই সনদের আইনি ভিত্তিতে গণভোটের পক্ষে বেশিরভাগ রাজনৈতিক দল। অন্তর্বর্তী সরকারকে কমিশনের চূড়ান্ত প্রতিবেদন শীঘ্রই। বাংলাদেশে দ্রুত গণতন্ত্র ফিরে আসুক চায় জাতিসংঘ। মানবাধিকার সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনের পাশে থাকার অঙ্গীকার। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে শঙ্কা দূর হয়েছে বললেন অর্থ উপদেষ্টা। দেশ পরিচালনায় দ্রুত রাজনৈতিক সরকার প্রয়োজন মন্তব্য।
এবং কুষ্টিয়া হত্যা মামলায় মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে 3 অভিযোগ, সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে দ্রুতই তদন্ত। প্রিয় দর্শক, সংবাদ শেষ করছি। শুভেচ্ছা সবাইকে।